যাওয়ার মধ্যেই আমরা দেখে নেব বিখ্যাত আজমির শরীফ। আজমির শরীফ দরগা হয়ে তারপর আমরা হাতের কাছে পাচ্ছি আমাদের সারথী ড্রাইভার সাহেবকে, তিনি একখানে তার চালক চক্রে হাত রেখে বসে আছেন। মনটা সন্নিবদ্ধ সামনের রাস্তার দিকে তিনি এগিয়ে চলেছেন। এই সেই সাধারণ দৃশ্যাদি, সাধারণ দৃশ্য, অনেকগুলি গাড়ি চলেছে, এগিয়ে চলেছে আমরা জয়পুর শহর থেকে পুষ্করের আরাবল্লী পাহাড় দিয়ে আমরা উঠছি পুষ্করের দিকে। তার কিছু কিছু দৃশ্য বাসের জানলা থেকে তোলা, আমরা দেখতে পাচ্ছি সমস্ত দৃশ্যগুলো। ক্যামেরায় কতটা আসছে জানি না, বেশ সুন্দর ভিউ আমরা পাচ্ছি। এই সেই ভিউ ধরে আমরা এগোচ্ছি। এই সেই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সবুজ বনানী, এই আরাবল্লীর পাহাড়ের অংশ, আরাবল্লীর চূড়া। গাড়ি খুব সুন্দর দৃশ্যাবলী পাচ্ছি। পাহাড়ের বাঁ হাত দিয়ে নিচে দেখা যাচ্ছে সুন্দর দৃশ্যগুলি। ওই দূরে ক্ষেত, একটি চষা ক্ষেত, পাহাড়ের বাঁ, প্রকৃতির অসীম সৌন্দর্যকে আমরা ক্যামেরাবন্দি করতে করতে চলেছি। আমরা এগিয়ে চলেছি বিকানির শহর থেকে পুষ্করের দিকে, পুষ্করের পথে। আরাবল্লী পাহাড়ে আস্তে আস্তে আমাদের আরোহণ পর্ব ঘটছে। এই আরাবল্লীর সব থেকে উচ্চ শিখর হলো মাউন্ট আবু। আমরা যাব, দু একদিনের মধ্যেই যাব। তার মধ্যে পাহাড়ে ওঠার যে দৃশ্যাবলী তা আমরা নোট করতে করতে চলেছি। অপূর্ব সুন্দর সেই দৃশ্য, যতটা পাচ্ছি মন ভরছে, চোখ ভরে সেই দৃশ্যকে আমরা ক্যামেরাবন্দি করতে করতে চলেছি। আমরা এক্ষুনি বাঁয়ে বাঁক নেব, সুতরাং আমি পাশে বাঁ দিকে বসে আছি। ডান দিকটা অংশ আবার চাপা পড়ে যাবে, ক্যামেরা হয়তো এক্ষুনি বন্ধ করতে হবে। এই আমরা বাঁক নিচ্ছি, আস্তে 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 বাঁক নিচ্ছি। এরপরে আমরা পড়ে যাব রাস্তার বাঁ দিকে ঢালে, যার জন্য আমাদের খালি যে অংশটুকু দৃশ্যমান হবে সেটা খালি পাহাড়ের গা। ক্যামেরা এই মুহূর্তে বন্ধ। অতিপার্শ্বস্থ একটি চায়ের দোকানই বলা যাক, একটা ধাবাই বলা যাক, সেইখানে আমরা অপেক্ষা করেছিলাম খানিকক্ষণ খাওয়ার জন্যে, লাঞ্চ ব্রেক। এটা বিকানির শহর থেকে পুষ্করের পথে রাস্তার ধারে, জানি না জায়গাটার কি নাম, সেই জায়গাটায় এই জয়পুর থেকে আজমির শরীফ এবং পুষ্করের মধ্যখানের একটি অংশ, সেই রাস্তার ধারে আমরা একটি জায়গায় হল্ট করেছিলাম, যেখানে আমরা সেদিন দুপুরবেলা অর্থাৎ মহাষ্টমী 4 অক্টোবর 2011 দুপুরবেলায় আমরা মাছ, ভাত, তরকারি, ডাল, চাটনি সহযোগে একটি উত্তম লাঞ্চ হলো এবং একটি সুন্দর চড়ুইভাতি পরিবেশে। তারই কিছু কিছু অংশ এখানে তোলবার চেষ্টা করছি। দেখতে পাওয়া যাচ্ছে সামনে হাইওয়ে দিয়ে ছুটন্ত গাড়ি, লোকজন। তারই মধ্যে আমরা রাস্তার ধারে একটি পাহাড়ি অঞ্চলে আমরা অপেক্ষা করেছিলাম খাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি খাওয়া চলছে, কিচেন স্টাফরা খেতে বসেছেন, তাদের বিভিন্ন সবাইকে দেখতে পাচ্ছি তারা খাবার নিয়ে বসেছেন। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের কিচেন স্টাফে যিনি কর্তা, তিনি এখন তার ভাতের থালা নিয়ে বসেছেন। এতক্ষণ ধরে তারা আমাদের খাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন। সেইখানকার পেটে ঘোড়া হোটেলের কিছু দৃশ্যাদি। এটি একটি ছোট্ট ধাবা আজমির থেকে পুষ্কর যাওয়ার পথে। এই আমাদের রথ, পুষ্পক রথ। বাস চলছে, আমরা দেখছি রাস্তার ধারে একটু সাধারণ দৃশ্য। বাস থামতে থামতে এগিয়ে চলেছে। আশপাশের দৃশ্যটি এটি একটি ঘাটি রাস্তা, উঁচু নিচু রয়েছে, উঁচু নিচু রাস্তার ধারে রাজস্থানী জিনিসপত্র নিয়ে যাওয়া মহিলা ঘাটে উঁচু নিচু রাস্তা ধরে চলেছে। দেখা যাচ্ছে একটি মন্দির পাহাড়ের উপরে, আমি জানি না এটি পুষ্করের মন্দির, যাচ্ছি এই সেই মন্দিরটিকে আমি পাঠ করার চেষ্টা করছি। এই সেই মন্দির, মাঝে মাঝে চাপ পড়ে যাচ্ছে। আমি এখনই জানি না এটি পুষ্করের সেই তীর্থ মন্দির কিনা।
এই পাদদেশ দিয়ে ঘাটের রাস্তা পুষ্করের পথে এগিয়ে চলেছে। এই আমাদের হোটেল। হোটেলের নামটা এখনো জানি না, এই জন্যে জানি না যে হোটেলের নামটা দেখা হয়নি। হোটেলে কিছু বিস্বাদি আনবার চেষ্টা করছি। বিভিন্ন অংশ থেকে সুন্দর একটি লন রয়েছে। আমি হোটেলের বারান্দা দিয়ে এগোবার চেষ্টা করছি, এগিয়ে দেখবার চেষ্টা করছি। লম্বা লম্বা বারান্দা, ক্রীড়ারত ছোট্ট ছোট্ট শিশুরা তারা খেলাধুলো করছে। আমরা তোলবার চেষ্টা করছি বিভিন্ন দৃশ্য হোটেলের। হোটেলটার মধ্যেখানে লন, এই লনটি কিন্তু দোতলার লন, অর্থাৎ একতলা যদি দৃশ্যটি আমরা ধরবার চেষ্টা করি তাহলে দেখা যাবে এটা সেকেন্ড ফ্লোর, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের ওপরে এই লনটি, মাটির ওপরে নয় দোতলার ওপরে। এই তৃতীয় তল অর্থাৎ সেকেন্ড ফ্লোর, এটি চতুর্থ তল থার্ড ফ্লোর, এবং ফোর্থ ফ্লোর দ্যাট ইজ পঞ্চম তল, সেটি রুফটপ। এই রুফটপ গার্ডেনের ওপরে ঘোরা যায়, বেড়ানো যায়। আর এই যে ডাইনিংয়ের ব্যবস্থাটা অন্য জায়গায় রয়েছে। ছোটো ছোট্ট ক্রীড়ারত শিশুরা, হ্যাঁ উঠবে দাদা ভাই একটু বাদে। এই দিক দিয়ে আমরা ঘুরছি, বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। ঘুরে আসছে আমাদের ক্যামেরা। যদি আমরা দেখি এই ধার দিয়ে, অর্থাৎ যে অ্যাঙ্গেলটি এখন ধরবো সেই অ্যাঙ্গেলটি দিয়ে দেখলে একটা ভিউ পাওয়া যাবে, যেটি হলো একতলা। এই যে সরু জায়গাটা দিয়ে মানুষ নেমে যাচ্ছে, এই হলো রিসেপশন কাউন্টার, দ্যাট ইজ গ্রাউন্ড ফ্লোর। রিসেপশন কাউন্টারে একটি টুকরো আমরা দেখতে পাচ্ছি, রেজিস্টার খাতা দেখতে পাচ্ছি, এটি গ্রাউন্ড ফ্লোর। এটিতে উঠে গেল ফার্স্ট ফ্লোর এবং এইটি উঠলো সেকেন্ড ফ্লোর। তার উপরে আরও রয়েছে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, অর্থাৎ পঞ্চম তল। থার্ড ফ্লোরের উপরে এই জায়গাটা হলো খাবার জায়গা, ডাইনিং স্পেস। এখন পরিষ্কার দৃশ্যমান হচ্ছে না, পরে কখনো দৃশ্যমান করা যেতে পারে। আমরা বিভিন্ন দৃশ্য দেখছি হোটেলটি। খুব সুন্দর হোটেল, পুষ্কর শহরে অবস্থিত, পুষ্কর তীর্থের কাছাকাছি। ছোট ছোট্ট শিশুরা দোতলার সেই যে অদ্ভুত সুন্দর একটি শূন্যদানের ওপর বাচ্চারা খেলাধুলো করছে। আমরা ধরলাম দৃশ্যগুলি, আমরা ধরলাম বিভিন্ন দৃশ্য আমাদের সঙ্গে যারা যারা এসছেন তাদের ছবি। বলছিলাম যে একটি মন্দির দেখতে পাচ্ছি, কিন্তু জানি না সেটা কী মন্দির। এটাই হলো সাবিত্রী মন্দির। পাহাড়ের উপরে যে ছুঁচড়ো মতন জায়গাটা দেখা যাবে, এই হলো ব্রহ্মা মন্দির। এই হলো ব্রহ্মা মন্দিরের প্রবেশদ্বার। এইখান থেকে আমাদের বাস অফ হয়ে যাচ্ছে, এইখান থেকে আমাদের যেতে হবে। কত উট দেখা যাচ্ছে, এইখানে উটই একমাত্র সওয়ারি দেয়, উটের গাড়ি। একটু আগে আমরা পার হয়েছি পশু বাজার, সামনে দেখতে পাচ্ছি উটের পিঠে আসছেন কিছু তীর্থযাত্রী বোধহয়, কিছু তীর্থযাত্রী বোধহয় আসছে সামনে উটের পিঠে চেপে। এই সেই উটের দৃশ্য, যেটা আমাদের ওখানে সাইকেলে বা মোটর বাইকে দেখা যায়। এখানকার সাধারণ যানবাহন হলো উট রাইডিংয়ের একটা ব্যবস্থা আছে। পরিচিত দৃশ্য, অবাক হওয়ার কিছু নেই। আমাদের দেশে যেরকম গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এখানে সেরকম উটের গাড়ি। জায়গাটা রাজস্থান কি না, উটের গাড়িকে আমরা দেখতে পাচ্ছি। সামনে পুষ্কর রোড, রাস্তাটির নাম আজমের রোড। গুরুদুয়ার সামনে দেখতে পাচ্ছি, পুষ্করে সেই গুরুদুয়ার যতটা পাচ্ছি দিচ্ছি। উটের গাড়িটি পাশ কাটিয়ে চলে গেল, এই সে উটের গাড়িটি পায়ে বাঁকলো বাসটি। এই রাস্তা হলো পুষ্করের রাস্তা। গুরুদুয়ারের দৃশ্যাদি, পুষ্করের গুরুদুয়ার। পাশের জানলা থেকে যতটা চলবার চেষ্টা করছি। দিতে যাচ্ছি তো, না হাতি হয় না ঘোড়া হয়, पैदल भी जाना है। আমরা কিন্তু বাসে করে চলেছি, বাসে করে আমরা এগিয়ে চলেছি পুষ্করের দিকে। পুষ্করের দৃশ্য, গাড়ি চললো, সামনে দৃশ্যমান পাহাড়। বাস এগিয়ে চলেছি পুষ্করের দিকে, আমরা চলেছি বাসে চেপে। হাতিতেও নয়, ঘোড়াতেও নয়, পা হেঁটেও নয়। ছবি একটু ভাবলে বাসে করে যাচ্ছি তো, কম্পমান চিত্র। পুষ্কর তীর্থের সরু পথ, রাস্তার নাম আজমের রোড। আজমের রোড কানেক্ট করেছি পুষ্কর থেকে আজমের পর্যন্ত সোজা আমাদের রাস্তা। সেই রাস্তা বাস এগিয়ে চলেছে
অতি সাধারণ দৃশ্যাদি রোড সাইড দৃশ্য। আমি তো কেউ দেখবার নেই, বাস চালাচ্ছে গভীর মনোযোগ সহকারে আমাদের সামনে মহারাজ, সেই বাসে করে আমরা এগিয়ে চলেছি। সামনে দৃশ্যমান পাহাড়, এই সেই পর্বত শ্রেণী আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের পাদদেশ দিয়ে আমাদের বাস চলেছে সূর্য পুষ্করে। পাহাড়ের মাথায় সাবিত্রী মন্দিরের চূড়ো। আমি একটু আগে যেটা বলছিলাম যে একটি মন্দির দেখতে পাচ্ছি, কিন্তু জানি না সেটা কী মন্দির। এটাই হলো সাবিত্রী মন্দির। পাহাড়ের উপরে যে ছুঁচড়ো মতন জায়গাটা দেখা যাবে, এই হলো ব্রহ্মা মন্দির। এই হলো ব্রহ্মা মন্দিরের প্রবেশদ্বার। এইখান থেকে আমাদের বাস অফ হয়ে যাচ্ছে, এইখান থেকে আমাদের যেতে হবে। কত উট দেখা যাচ্ছে, এইখানে উটই একমাত্র সওয়ারি দেয়, উটের গাড়ি। একটু আগে আমরা পার হয়েছি পশু বাজার, সামনে দেখতে পাচ্ছি উটের পিঠে আসছেন কিছু তীর্থযাত্রী বোধহয়, কিছু তীর্থযাত্রী বোধহয় আসছে সামনে উটের পিঠে চেপে। এই সেই উটের দৃশ্য, যেটা আমাদের ওখানে সাইকেলে বা মোটর বাইকে দেখা যায়। এখানকার সাধারণ যানবাহন হলো উট রাইডিংয়ের একটা ব্যবস্থা। শুরু হচ্ছে আমাদের রেকর্ডিং। এই আমাদের খাওয়ার জায়গা পুষ্করে, হোটেল কোয়েল, একদম হাইওয়ের ওপরে, আজমির রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ম্যানেজার। এই আমাদের খাওয়ার জায়গা, ডাইনিং হল। বিকট শব্দে গান চলছে, দেখছি আমরা বিভিন্ন দৃশ্যাবলী। আমরা দেখতে পাচ্ছি ডাইনিং হলের দৃশ্য, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের সঙ্গে সহযাত্রীদের। আরও দেখতে পাচ্ছি ওখানে কেউ হাত দিচ্ছেন, ছোট্ট একটি বাচ্চা নেচে চলেছে আনন্দে। ভারী সুন্দর দৃশ্য, ভারী সুন্দর দৃশ্য, আনন্দে মেতে চলেছে। কেউ কেউ ফটো তুলছেন, কেউ কেউ খাচ্ছেন। পুরো অষ্টমী মানাবে এখানে, অষ্টমী মানাবে এখানে। মানাক না, মানাক। আমরা দেখে চলেছি ডিজে বন্ধুদের, যারা ডিজে তুলছেন তাদের আমরা কাছে টানবার চেষ্টা করছি। এই সেই ডিজে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি লাইটের নানান রকম ফোকাসিং, নানান রকম কায়দা কানুন হচ্ছে, আমাদের দেখার কথা দেখে চলেছি। এই সেই ড্যান্স ফ্লোর, যেখানে রাত্রিবেলা ড্যান্স হয়। বিভিন্ন রকমের সুন্দর আলো ভেতর থেকে চিত্র ফুটে বেরোচ্ছে, অপূর্ব সুন্দর সেই দৃশ্যাবলী আমরা অবলোকন করছি। এর সঙ্গে আমরা একটু ঘুরতে পারি, আশপাশটা যদি আমরা ঘুরতে থাকি। এই হলো সামনের হাইওয়ে, যে হাইওয়ে চলে গেছে সোজা আজমির শরীফ অব্দি। আজমির শরীফ শহরটি বিকট শব্দ, চেঁচাচ্ছি, শুনতে পাওয়া যাচ্ছে কতটা কে জানি, কান ফাটা আওয়াজ। এবার আমরা আশপাশের দৃশ্যগুলো তুলতে চলেছি। এই সেই সুন্দর নানান রকমের রয়েছেন। নাচবো, নাচুন না, নাচুন না, অপূর্ব সে আনন্দময় দৃশ্য, অপূর্ব সে আনন্দময় দৃশ্য। ও নাচো নাচো, তার সঙ্গে ছোট্ট বাচ্চার নাচ আমরা দেখতে পাচ্ছি। সে আনন্দে নিজে মনে রেখে চলেছে। গানের একটি অপূর্ব মহিমা। সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা আসছে। ছবি তোলো কোথায়? তবে একটু জায়গা দাও আমাকে। নিচে সাহেব মেমেদের একটা খাওয়ার দৃশ্য। এখানে সমস্ত ফরেনার ভর্তি। সেই ফরেনাররা মুক্ত অঙ্গনে দোতলার সেই অপূর্ব লনে তারা খাওয়া দাওয়া সারছেন। আমরা তার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। প্রত্যেকে ফরেনার, এখানে ফরেনার ভর্তি এই ছোট্ট শহরটায়। জানি না তারা ক্রিকেট খেলে শুধু বিদেশ থেকে ডলার পাউন্ড মাঠ খরচা করে আসেন, কিন্তু তারা এসেছেন। তারা ভারতীয় এই যে অপূর্ব ঐতিহ্য তারা প্রাণপণে দেখেন, আনন্দ করেন। আমরা তাদের আনন্দময়
খাদ্য গ্রহণ দৃশ্য একটুখানি পেয়েছি, ধরে নিচ্ছি তাদেরকে। তারা খেতে থাকুন, আমরাও ঘুরতে থাকি। তাদের খাওয়ার ব্যাঘাত না ঘটিয়ে আমরা এবার ছাদের অন্যদিকে দৃশ্যে যাচ্ছি। এটি হলো রাস্তার দৃশ্য, যেখান থেকে সেই আজমির রোডটাকে ওপরেই এই হোটেলটা, আজমির রোডের দিকটায় আমরা চলেছি। এইখান থেকে যে দৃশ্যগুলো পাবো সেইগুলো আমরা মনোযোগ দিয়ে নোট করবো। এক অপূর্ব সুন্দর রাত, সুদূরে দেখতে পাওয়া যাচ্ছে এই সেই পর্বত, যে পর্বতকে অনেকক্ষণ আগে আমি তুলেছিলাম, বলেছিলাম জানি না এটা কি মন্দির, এটি চণ্ডী মন্দির শুনলাম। চণ্ডী মন্দিরের সেই চূড়ো, সেই চূড়োর ওপরে আলোর দৃশ্য, আলো বোঝা যাচ্ছে না রাত্রে যদিও। এই সেই চণ্ডী মন্দিরে পাহাড়ে ওঠার, পর্বতের উপর দিয়ে পাকদণ্ডী পথ রাত্রিবেলা আলোয় আলোকিত। আর যতটুকু আসছে আমরা তাই করার চেষ্টা করছি। এই হলো আজমির রোড। আজমির রোডে কিছু দৃশ্যাবলী আমরা তোলার চেষ্টা করছি। দূরে রাত্রির আলোকোজ্জ্বল আজমির রোড, রাত্রির এখন 10:15, মহাষ্টমীর রাত। কলকাতায় আজকে আলো রোশনাই, এখানেও অনেক আলো। অন্ধকারের মধ্যে আমরা একটু পাচ্ছি যে অংশটা, সেটা হলো এখানকার পুষ্করের গুরুদ্বারের চূড়াটি। আলো আসছে না যদিও, অন্ধকার, যেটুকু আলো পাওয়া যায়। দূরে বোধহয় পুষ্কর লেক, আমরা সেই দিকে এগোচ্ছি। যদি পুষ্কর লেকের কোনো আলো আমরা পাই, কোনো দৃশ্য পাই। ছাদের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করে চলেছি। দেখতে দেখতে দূরে আলোকময় পুষ্কর তীর্থ। গান এখন একটু পাতলা। অনেক দূরে যে আলোক ছটা দেখা যাচ্ছে সেই হলো পুষ্কর লেক, লেক পুষ্কর। লেক পুষ্করের ওপরে একটি সাঁকো। এই যে আলোটি, এই পুষ্কর লেকে সাঁকোটির ওপর আলোগুলি। অন্ধকারের মধ্যে পুষ্কর লেকটিকে ভালো বোঝা যাচ্ছে না। পাশে পাওয়া যাচ্ছে আরেকটি মন্দির, জানি না এটি আবার কি মন্দির। তার উপরে উঠবার এই সিঁড়ি, সাঁকো। এইখানে হলো লেক পুষ্কর। কিছু কিছু আলো দেখতে পাচ্ছি। অন্ধকারে যতটা ভিডিওগ্রাফি হয় ততটুকুই আমি করছি, এর বেশি আমার পক্ষে সম্ভব নয়। কারণ কি অন্ধকার তো, এই অন্ধকারের মধ্যে যতটা তোলা যায়। দূরে দেখতে পাচ্ছি আকাশে চাঁদ। এই চাঁদের দেশ থেকে আমরা নেমে আসছি এই মর্তভূমিতে। এই মর্তভূমির ওপরে দূরে যে চূড়াটি দেখছি, এটি একটি মন্দিরের চূড়া। সেম অ্যাজ তার উল্টো দিকে আরেকটি চূড়া দেখতে পাচ্ছি, ঠিক যেন কাটরার মন্দিরের মতন। চূড়ার ওপরে আলো জ্বলছে, সেই চূড়ার ওপরে একটি মন্দির রয়েছে, জানি না সেটি কী মন্দির। আজমির রোডের দৃশ্যাবলী, আজমির রোডের দৃশ্যাবলীর সঙ্গে আমরা যেগুলো আরও পাচ্ছি সেইগুলি হলো আজমির রোডের দৃশ্য। এই সেই আজমির রোড, যে আজমির রোড পুষ্কর থেকে সোজা চলে গেছে আজমির শরীফ দরগার দিকে। এই সেই রাস্তা ধরে চলে যায়। এই হলো ভারতীয় মদিনার পথ। আমি যদি হতাম ওরে মদিনারই পথ, যে মদিনার পথ নয়, এ হলো আজমির শরীফের পথ। আমরা কিন্তু রয়েছি এখন পুষ্কর তীর্থে। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ, সেই পুষ্কর তীর্থে আমরা এসেছি। রয়েছে আমরা হোটেল গোয়েল পুষ্কর। তো আমরা গান শুনতে পাচ্ছি, ডিজের যে প্রোগ্রাম চলছে এখানে, কিন্তু ডিজের ড্যান্স প্রোগ্রামটা নয়, লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা, সেইটা চলছে। দেখছি আমরা দর্শনার্থী, ছাত্রছাত্রী, সহযাত্রীদের দেখছি আমরা গল্পরত দুজন দর্শনার্থীকে আমাদের সঙ্গেই এসছেন। তারা রয়েছে, আরও সবাই রয়েছেন। তাদের খাদ্য গ্রহণ পর্ব চলছে। রাত্রে আজকে ডিনার হচ্ছে, কাল ভোরবেলা বেরোনো, সেই জন্য আজকে ডিনার পর্ব এখানেই সমাধান করতে হবে। তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। হ্যাঁ, এই হলো সেই ডিজে বোর্ড, এর ওপরে নাচ গান হয়। এখন নৃত্য যত কেউ নেই না থাকলো, এখানে যেটুকুলা হচ্ছে সেইটুকুই আমরা তুলে রাখলাম আমাদের স্মৃতিকে অক্ষয় করে রাখবার জন্য। পূর্ণতীর্থ পুষ্করে আজকের শেষ রাত। আবার ফিরে গেলাম আজমির রোডের দিকে। আজমির শরীফের সেই পথ, যে পথ ধরে আমরা এসেছি, কালকে ভোরবেলা এই পথ ধরে আমরা বিদায় নেব, চলে যাব আমাদের নেক্সট গন্তব্য উদয়পুরে। প্রতিখানে পড়বে চিত্তরগড়। কালকের কথা কালকে, আজকে মহাষ্টমী পূর্ণ রাত্রি 2011। কলকাতায় এখন ভোর হচ্ছে নবমী। আমরা ছেড়ে যাচ্ছি গোয়েল হোটেল পুষ্কর। এই সেই গোয়েল হোটেল ছেড়ে যাচ্ছি, তার কিছু কর্মব্যস্ত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বারান্দায় লোকেরা দাঁড়িয়ে রয়েছেন।
ভোর এখন 6:45 ঘড়িতে, দুর্গা নবমী 2011। গোয়েল হোটেল অতীব সুন্দর হোটেল। আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আমাদের এই 214 নম্বর ঘর। 214 নম্বর ঘর চলে যাচ্ছি আমরা। কিছু দৃশ্যাদি আমরা দেখতে পাচ্ছি। কেউ রেস্ট নিচ্ছেন, এখনো ব্যাগেজ ট্যাগেজ নামছে। কর্মব্যস্ত কিছু মুহূর্তগুলি। ভোরের বেলা 6টার সময় আমাদের যাত্রা শুরু হবে গন্তব্য উদয়পুর ভায়া। ওই সামনে দেখা যাচ্ছে দূর পাহাড়ের গায়ে আকাশের পটভূমি বিখ্যাত দুর্গ চিতোরগড়। খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ গাছগাছালি রয়েছে। ভিউ পেলেই আমি আবার ধরে নেব। সামনে দূর পাহাড়ের গায়ে চিতোরগড় দেখতে পাচ্ছি না, দূর গায়ে আকাশের পটভূমিকায় চিতোরগড়। যতটা পাচ্ছি ধরার চেষ্টা করছি। মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে খসতে যাচ্ছে। এই চিতোরগড়ের টুকরো টাকা আকাশের পটভূমিকায় চিতোরগড় ছুটতে যাচ্ছে। উল্লঙ্গ গড় এই চিতোর। যতটা পাচ্ছি বাসের জানলা দিয়ে ধরবার চেষ্টা করছি। খুব ভালো আসবে না যাচ্ছে। আমরা পাহাড় দিয়ে উঠতে শুরু করেছি চিতোরের দিকে। এই সেই চিতোরগড়, মহারানা গোহের চিতোরগড়। ভারতের থেকে চিতোরগড়ে উঠতে শুরু করেছি। এই সেই চিতোরগড়, মহারাজা গোহ যার প্রতিষ্ঠাতা ছিলেন। সেই যে গায়েবের গল্পে গায়েব হল গোহ। তারপরে এসছেন পরের পর রাজারা এসছেন। অত্যাচারের সম্রাট নাগাদিত্য, তার ছেলে পাপ্পা রাওয়াল বা পাপ্পা বিখ্যাত। তিনি ছিলেন সিসোদীয় বংশের প্রতিষ্ঠাতা। সিসোদীয় বংশ এই চিতোরের রানা। তারপর অনেক রাজা এসেছে। আমরা দেখেছি রানা কুম্ভ, তিনি এখানকার জয়স্তম্ভের প্রতিষ্ঠাতা। এই জয়স্তম্ভ একটু বাদেই আমরা দেখতে পাই। যার স্ত্রী ছিলেন বিখ্যাত মীরাবাই। সেই রাস্তা করে আমরা এগিয়ে চলেছি। বীর হামনি মহারানা সন্তান ছিলেন রফা রানা, কিন্তু সবার ওপরে ছিলেন গোপাল সিং, যার শৌর্য বীর্য খ্যাতিতে এই রাজ্যে করেছে সব থেকে সেই রানা প্রতাপের চিতোরগড় আর স্বপ্ন ছিল। এছাড়াও ছিল কমলনীয় দুর্গ বা কেরলোর কেল্লা, যেটা আমরা এখন আর দেখতে পাবো না। আজকে দুর্গত চিতোরগড়ের পথে আমরা উঠে চলেছি পাহাড়ের ঘাটি ধরে ধীরে ধীরে। আমরা চলেছি একটি অটোর নম্বর 1010। সেই অটো সওয়ার হয়ে আমরা ঘোড়া নয়, হাতি নয়, অটোবাহী হয়ে আমরা চলেছি চিতোরগড়ের দিকে। সামনে সেই চিতোরগড়ের বিখ্যাত সিংহ দরজা। সেই সিংহ দরজা আমরা পার হচ্ছি। চেহারা দেখে মনে হচ্ছে পরবর্তীকালে সেই সিংহ দরজা আবার রিকনস্ট্রাক্টেড হয়েছিল। কিন্তু এই সিংহ দরজার অনেকগুলি মহিমা রয়েছে। চিতোরগড়ের 9খানি দরজা ছিল, তার মধ্যে এটি একটি দরজা। আমি জানি না এটা কত নম্বর, কি নাম বলা দরজা। বাঁ পাশে দুটো প্রাকার, ডান পাশে তারাই পথে আমরা উঠে চলেছি। আশপাশের দোকান, বাজার, ছোটো ছোটো ফাঁকা রাস্তা, কিছু পুলিশ কাছে খোলাসা করছে। পরে আবার দেখছি কি দেখতে পাওয়া যায়। উঠে চলেছি চিতোরগড়ের আঁকা বাঁকা পথে। এই নন্দন পাগলা হনুমান সামনে সমস্ত হেয়ার পিনতে এই ঘাটির রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। কিছু মন্দির বুধবার মুখেই পাচ্ছি। আগত কিছু দর্শনার্থী যারা হয়তো এখানে অধিবাসী অথবা দর্শন করে ফেলছে। আমরা ক্যামেরা স্টেডি রেখে বলার চেষ্টা করছি সেই চিতোরগড়ে। সামনে আর একটি জিনিস দেখতে পাচ্ছি, এটি দ্বিতীয় পোল। হনুমান পোল হলো চিতোরগড়ের প্রথম দরজা। এখানকার সিংহ দরজাগুলোকে পোল বলা হয়। তারপরে এরকম 9খানি দরজা রয়েছে। পরের পর 9খানি দরজা পার হলে তবে চিতোরগড়ের মধ্যে পাওয়া যায়। সামনে যে আমরা গেটটি দেখতে পাচ্ছি, যেটা আমরা পার করব, সেটা হলো জল্লাপুর। এটি দ্বিতীয় দরজা। শোনা যায় 9খানা এরকম গেট ছিল, জানি না সত্যিকারের কতগুলো গেট আজও জীবিত রয়েছে। এই চিতোরগড়ের ওপর হামলা শেষ হয়। সব থেকে বড় হামলা হয়েছিল মহারানী পত্নী
5 টাকা মোটে, আর মুভি ক্যামেরার জন্য লাগে 25 টাকা পার মুভি। স্টিল ক্যামেরা কিছুই লাগে না, সুতরাং আমাদের লাগলো একটি মুভির দাম এবং প্রতি মানুষের পয়সা। বেশ সস্তার জায়গা। আম্বার প্যালেসের মতো প্রচণ্ড দামি কিছু নয়, এবং দর্শনীয় স্থান আম্বার প্যালেসের থেকে অনেক বেশি। এখানকার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। আম্বার প্যালেসকে কোনোদিন ইতিহাসে যুদ্ধের সম্মুখীন হতে হয়, কিন্তু চিতোর পূর্ববর্তী বহুবার বড় বড় শত্রুর মোকাবিলা করতে হয়েছে। অবশেষে পরিদস্ত হয়েছিল। সালটা ছিল সম্রাট আকবরের সেনাপতি এই অম্বরপতি মার সিংহের হাতে। পরিদস্ত হয়ে যায় রানা প্রতাপের। তারও আগে একবার পদানত হয়েছিল অন্য এক রাজপুত রাজার, সেটি উদ্ধার করেছিলেন মহারানা বীর হামরি। তিনি তার নিজস্ব বুদ্ধি বলে এই চিতোর দুর্গকে পুনরাধিকার করে থাকেন। ইতিহাসে যেসব রানাদের নাম খুবই বিখ্যাত হয়ে রয়েছে। আমরা এসে দাঁড়িয়েছি সুবিখ্যাত মীরা দেবীর মন্দিরের সামনে। ইনি সেই মীরা, রানা কুম্ভের স্ত্রী। ইনি সেই কৃষ্ণ সখী মীরা। আমরা মীরা মন্দিরের দৃশ্য ধরবার চেষ্টা করছি। এই মীরা মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছি, সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু দর্শনার্থী আছেন, আর রয়েছে রানী মীরার মন্দির। কেন এটা পুরো ফেললি কেন রে? মীরা মন্দিরের সম্মুখভাগের দৃশ্য। এই সেই মীরা মন্দিরের উদ্ভাসনী। এর ভিতরে সেই কৃষ্ণের মূর্তি। মীরা কাহে প্রভু। আমরা ঢুকেছি মীরা মন্দিরের অভ্যন্তরে। গাইড সাহেব কি বলছেন আমরা দেখে গিয়ে মীরা মন্দিরকে আমরা ধরবার চেষ্টা করছি নানানভাবে, নানান রূপে। মীরা মন্দিরের একটি স্থানে ডান পাশে আমরা অপেক্ষা করছি তার কথা শোনার জন্যে। তুলছি আশপাশের দৃশ্যাদি, যা যা চোখে পড়ছে আমার। चलिए बाबू इधर आ जाइए आप लोग, मेरे घर में आप लोग सुनेगा। बस कंप्लीट। ठीक सर। हाँ इधर में देखिएगा, उजान ट्रैवल चित्तौड़गढ़ का फोर्ट देखने के लिए आया है। लेडीज, वो सारा लेडीज अग्नि के अंदर में कूद जाया करता था, अपने आप को जला के पूरा नष्ट कर दिया करता था। उसको हमारा इधर में कहा जाता है जोहर। समझ में आप लोगों के? तो सबसे पहला अटैक किया इधर में 1303 के अंदर में अलाउद्दीन खिलजी ने, राजपूत सैनिक सारा मारा गया। रानी पद्मिनी इधर में 16,000 लेडीज के साथ में जोहर जला। उसी के बाद में सेकंड अटैक किया इधर में 1536 में बहादुर शाह गुजरात ने। वही टाइम पे रानी कर्णावती सिवास मदर ऑफ उदय सिंह, जिसने उदयपुर बसाया, उसने इधर में 13,000 लेडीज के साथ में जोर जलाया। अपना छोटा बच्चा था जिसका नाम था उदय सिंह, एक दासी को सौंप दिया जिसका नाम था पन्ना बाई, जिसको आप लोग बोलते हैं धात्री पन्ना। ऐसा बोलता है इतना वीर लेडीज था। जब उदय सिंह को मारने के लिए यहाँ पर एक गद्दार हो जाता है बनवीर सिंह। वो सोचता है उदय सिंह को मार डालेगा, ये पूरा फोर्ट का मालिक हम बन जाएगा। जब वो उसको मारने के लिए आता है, वो दासी का अपना भी एक बच्चा होता है जिसका नाम होता उदय सिंह, जिसका नाम होता चंदन सिंह। राजघराने का नमक खाया था, राजघराने का रोटी खाया था, राजघराने का परंपरा, राजघराने का राजकुमार को बचाने के लिए अपने बच्चे का कपड़ा ट्रांसफर कर देता है। वो आकर बोलता है उदय सिंह कहाँ है, तो उदय सिंह को अपने सिरे से लगाता है और अपने बच्चा की तरफ इशारा करता है, वो रहा उदय सिंह। अपने आँख के सामने अपने बच्चे का बलि हो जाता है। उदय सिंह को बचाकर उदयपुर ले जाता है, जो बड़ा होकर उदयपुर बसाता है। रानी कर्णावती इधर में जोहर जलाता है। हुमायूं को राखी भेजा। हुमायूं पानीपत का मैदान में लड़ रहा था। हुमायूं का राखी द्वारा बहन माना जाता था। राखी को देख के समझ गया कि मेरा बहन किसी मुसीबत में। हुमायूं इधर में आया, आने में 3 दिन लेट हो गया। इधर में सारा खत्म हो गया, नष्ट हो गया, जला दिया गया, जल गया, मर गया, खत्म हो गया। उसी के बाद में लास्ट अटैक किया इधर में अकबर ने 1568 में। वही टाइम पे 10 लेडीज इधर में जोर जलाया। ऐसा बोलता है राणा के टाइम पे फोर्ट का भीतर में देखने के लिए 113 टेम्पल था, 84 वाटर टैंक्स था और 42 पैलेस था। लेकिन 3 टाइम जो अटैक हुआ उसके अंदर में सारा खंडर हो गया और कुछ समय के अनुसार धीरे धीरे खंडर होता गया। अगर उतना देखना होता, अभी आप लोगों को चित्तौड़गढ़ का फोर्ट घूरने में कम से कम 1 महीने का समय लगता। इतना सारा मॉन्यूमेंट्स था। अभी प्रेजेंट में चित्तौड़गढ़ का फोर्ट के अंदर देखने के लिए मेन 4 मॉन्यूमेंट रह गया है, जैसे मीराबाई का मंदिर, उसके बाद में हम लोग आगे चलेगा नेक्स्ट विजय स्तंभ, उसके बाद में काली माता का मंदिर, उसके बाद में लास्ट पॉइंट आएगा रानी पद्मिनी का पैलेस। अभी जिस जगह पे आप लोग खड़ा है, एक जगह पे बड़ा बड़ा 2 मंदिर देखने को मिलता है।
मीराबाई नहीं माना, आपने बोई में पढ़ा होगा ना, मीरा को विष दिया अमृत हो गया। यही छोटा मंदिर के अंदर में मीरा को विष का प्याला भेजा, लेकिन उसका भक्ति में इतना शक्ति था, विष को उसने जैसे मुंह से लगाया वो नेचुरल स्वीट बन गया। मीराबाई उसको पी गया, मीराबाई मरा नहीं। सेकंड टाइम मीरा को मारने के लिए फूलों का टोकरी के अंदर में सांप रख के भेजा गया, मीरा ने उसको उठाया, वो नेचुरल फूल माला बन गया। मीरा आकर सभी लोगों से परेशान होकर अपने कृष्ण भगवान का मूर्ति को लेकर यहाँ से गुजरात डाकोर द्वारिका तो होता हुआ वृंदावन गया। 4 धाम का यात्रा करने के बाद में वापिस में गुजरात में द्वारिका में जाके कृष्ण के अंदर में शिफ्ट हुए। अभी प्रेजेंट में मीराबाई कृष्ण भगवान का नया मूर्ति है। 2 टेम्पल आपको विजिट करना है, 10 मिनट का आपके पास समय है। मंदिर के पास में आप जाएगा, आउटसाइड के अंदर में जूता उतारेगा, फोटोग्राफी आपका कैमरा से अलाउड है। ये देख के आने के बाद में वापिस अपना अपना ऑटो में बैठेगा। हम लोग আমরা ঢুকছি এবার মীরা মন্দিরের অভ্যন্তরে। সামনে সেই মীরা সেই গিরিধারী নাগার তার ছবি, তার মূর্তির ছবি আমরা তুলব, সেই টুরটাই আমরা যাচ্ছি। বাবু একটু দেখি শুনুন, আমাদের এই সেই মীরা এটি প্রতিষ্ঠা করেছিলেন মহারানা কুম্ভের স্ত্রী মীরাবাই, যিনি বিখ্যাত হয়ে রয়েছেন এই মন্দির প্রতিষ্ঠাত্রী হিসাবে। কিন্তু পরবর্তীকালে এই মন্দির নিয়ে চলে যাওয়া হয় ভেট দ্বারকা, এখানকার মানুষদের বিরুদ্ধাচরণের জন্য। মীরাবাই মন্দিরের চত্বরে কিছু কিছু ছবি নেওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড রৌদ্র, কেমন আসলে বোঝা যাচ্ছে না, চেষ্টা হচ্ছে তোলবার কিছু কিছু নেওয়ার। এই সেই মীরাবাইয়ের মন্দিরে উঠবার সিংহ দরজার ফটো তোলার চেষ্টা করছি। দেওয়াল দিয়ে আমাদের দর্শনার্থীদের নিয়ে ঘুরিয়ে টুরিয়ে মীরাবাইয়ের মূল মন্দিরের বাঁ পাশে একটি মন্দির দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে ডান পাশেও একটি মন্দির দেখা যাচ্ছে। অর্থাৎ মীরাবাই মন্দিরের চত্বরটাকে যদি আমরা পূর্ণভাবে ধরতে চাই, তাহলে এই রকম জায়গা থেকে ধরতে গেলে সামনে প্রথমে হনুমান চক বা গরুর চক, বাঁ পাশে ডান পাশে এই মন্দিরটি, মধ্যিখানে মীরা মন্দির এবং গরুর চকটি পার হয়ে গিয়ে বাঁ পাশে একটি মন্দির। আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে বিজয় স্তম্ভ। এই সেই বিজয় স্তম্ভ মহারানা কুম্ভের তৈরি। মীরাবাই তাকে সরানোর পর একটি বিশাল যুদ্ধরূপে সেই যুদ্ধ জয়ের প্রতীক হিসাবে তৈরি করেছিলেন মহারানা কুম্ভ এই বিজয় স্তম্ভ। 14th सेंचुरी में राणा कुंभ 2 स्टेट जीत के आया, मालवा एंड गुजरात। अहमद शाह एंड महमूद खिलजी दोनों को हराया, उसका विजय के अंदर में इसको बनाया गया। 10 साल इसको बनाने में लगा, 90 लाख रुपए इसके अंदर में खर्च हुआ तब उस जमाने में। अभी 90 करोड़ में ऐसा नहीं बन सकता। इसका ऊपर उठने में 157 सीढ़ी, 122 फुट का हाइट, 9 मंजिल। आप लोग बोलते हैं 9 तल्ला, ये तो 9 तल्ला। जैसा आप लोगों ने देखा होगा कुतुब मीनार दिल्ली का, कुतुब मीनार का जो बनावट है उसका नीचे भाग थोड़ा दे रखा, बीच का पतला, ऊपर से बिल्कुल पतला। ये टावर को बराबर गौर से देखेगा आप लोग नजदीक जाके, इसका नीचे भाग थोड़ा दे रखा, बीच का भाग पतला, ऊपर से फिर छोड़ा। अगर किसी को ऊपर उठने का इच्छा है ऊपर उठ सकता है, हमारे तरफ से रोक टोक नहीं है, लेकिन अंदर में दर्शन करना कुछ नहीं है। सीढ़ियों से घूमते हुए जाना है और सीढ़ियों से घूमते हुए वापस नीचे आना है। हम लोग उसके पहले सबसे पहले चलेगा सामने में। हेलो, थोड़ा सुनेंगे आप लोग। हम लोग उसके बाद में थोड़ा से एंगल कंप्लीट है। আমরা এগিয়ে চলেছি রানা কুম্ভ রচিত সেই বিজয় স্তম্ভের দিকে। রাস্তা ঢাল, খাড়াইভাবে আমরা নেমে চলেছি। সামনে রয়েছেন আমাদের গাইড সাহেব, তিনি কিছু আবার বলবেন। বিজয় স্তম্ভের কিছু ভালো ভালো দৃশ্য। এখানে দর্শনার্থী খালি আমরাই নই, হনুমানরাও কিছু আছে। তারা মনোযোগী খাবারের দিকে এগিয়ে চলেছে সমস্ত দর্শনার্থীদের কাছে। যদি কিছু খাবার দাবার জুটলেই কিন্তু মুশকিল, তখন তারা পেয়ে বসবে, খাবার দিতেই হবে, নয়তো জামা কাপড় ছাড়তে চায় না। বিজয় স্তম্ভের কিছু ভালো ভালো দৃশ্য। কত হনুমান বিজয় স্তম্ভ বিজয় করতে উঠেছে। বিজয় স্তম্ভ বিজয় চলছে হনুমানের দ্বারা। প্রচুর হনুমান এখানে। কেউ হনুমান দেখো ল্যাজ ঝুলিয়ে, কেউ কার্নিসের দ্বারে বসে রয়েছে।
এও একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা দেখছি এখন শিব মন্দির রানা মুকুলজির তৈরি, লখারানার সুপুত্র রানা মুকুল সেন তার তৈরি। आप लोग पहले शिव मंदिर में मिलेगा জহর স্ট্যান্ডের দিকে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে শিব মন্দিরকে রেখে। शिव मंदिर শিব মন্দিরের কাছাকাছি দৃশ্য। वो जोर प्लेस उधर में वो वापिस आप आएगा লখারানার ठीक है পুত্র রানা মুকুল, दीदी एदिके তার প্রতিষ্ঠিত এই শিব মন্দির। রানা মুকুল সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, ठीक है ना ये আমরা তুলছি রানা মুকুলের সময়কার শিব মন্দিরের ছবি। লখারানার পুত্রসম ছিলেন রানাচন্ড। তিনি কোনো কারণে বিবাহ করেননি এবং তিনি কখনোই রাজত্ব নেননি। তার ছোট ভাই মকুল ছিলেন তার প্রাণ, তিনি হয়েছিলেন চিতরের রানা, চন্ড হয়েছিলেন সন্ন্যাসী। এই শিব মন্দির সেই সময়কার চন্ড রানা সময়কার, যদিও তাকে কোনোদিন তিনি রাজা হননি, তবু তাকে চন্দ্র রানাই বলা হয়। ইতিহাস তাকে চন্দ্র রানা হিসাবেই জানে। আমরা বিভিন্ন দৃশ্যাবলী তোলবার চেষ্টা করছি যতটা পারছি। কিছু কিছু ছবি বিক্রি হচ্ছে এখানে, অতি অপূর্ব ছবি। হ্যাঁ क्या ও ফটো তোলা ঠিক না মানা? ও আচ্ছা, ডিলিট করতে ও ধরতেই যাবে না। এই সেই জহর প্লেস যেখানে তিনবার জহরব্রত অনুষ্ঠিত হয়েছিল। প্রথম জহরব্রত রানী পদ্মিনীর, দ্বিতীয় জহরব্রত রানী কর্ণাবতী এবং তৃতীয় জহরব্রত কার ঠিক মনে করতে পারছি না। এই সেই জহর স্ট্যান্ড, এখানে ছিল বিশাল এক গর্ত, তার মধ্যে থেকে আগুন ঝলসিয়ে উঠত। হাজারে হাজারে রাজপুত রমণী এখানেই ঝাঁপ দিতেন। এখন সেটা বাগান नजदीक में आ जाएगा आप लोग উদ্যান তৈরি হয়ে গেছে। আমরা সেই মাঠটার ছবি নিয়ে খুশি থাকতে বাধ্য হচ্ছি। তবু দেখা যাচ্ছে একটা গর্ত ওই জায়গায়, সেই গর্তটা সামান্য একটা চিহ্ন রয়ে গেছে জহরব্রতের গর্তের। এটা কিন্তু সেই গর্তটা নয়। आप लोग इस जगह को जोहरबुत का मैदान कहा जाता है। इसको जोहरबुत का मैदान कहा जाता है। इसका क्या प्रूफ माना जाता है? तो ऐसा कहा जाता है 1959 के अंदर में जब ये पूरा फोर्ट सेंट्रल गवर्नमेंट के अंदर में आया, तो उस जमाने के अंदर में इस जगह के ऊपर में लेबर ने किसी कारण खुदाई किया, तो खुदाई के अंदर में जला हुआ हड्डी और जला हुआ ज्वेलरी मिला। जब उसको लेबोरेटरी में टेस्ट कराया गया तो 700-800 साल पुराना निकला। इस आधार पर इस जगह को जोहर प्लेस का नाम दिया गया। अभी इसको पूरा गार्डन में डेवलप कर दिया गया है। उधर में देखिए वो पेड़ के पीछे ब्लैक बोर्ड के ऊपर व्हाइट अक्षर से लिखा है जोहर स्थल। पूरा उधर जाके देखिएगा ना, सामने देखिएगा जोहर हिंदी में। राजस्थान में राजपूत लोग आज भी ये मानता है कि जिसका हस्बैंड मर जाए उसका वाइफ को जीने का हक नहीं है। तो छोटा छोटा गाँव के अंदर में जोहर प्रथा चलता है, जिसको क्लोज कर दिया गया। जैसे आपने नाम सुना होगा ना रूप कन्वर का, उस हिसाब से जितना भी जोहर प्लेस था गवर्नमेंट ने स्ट्रिक्टली क्लोज कर दिया है। अभी प्रेजेंट में इसको गार्डन बना रखा है। गार्डन इसलिए बनाया है कि आपका जैसा हमारा लोग आएगा तो इधर में देख सकता है। राजस्थान, गुजरात और महाराष्ट्र का जितना राजपूत लोग होता है वो सब 25 मार्च को इधर में आता है और पूरा दिन बैठ के इधर में पूजा पाठ करता है। छोटा सा हवन कुंड बना रखा है सामने देखिए। अभी हम लोग वापिस में चलेगा, अपना अपना ऑटो बैठेगा, उधर से हम चलेगा पद्मिनी पैलेस, काली मंदिर, 2 जगह और देखना है हमको। बहुत बड़ा टैंक है जिसको कहा जाता है गौमुखी कुंड, यानी गाय का स्टोन का मुंह रहेगा जिसके अंदर 24 आवर नेचुरल वाटर गिरता है। पानी किधर से आता है, कैसे आता है, उसका आज दिन तक को पता नहीं था। ये टैंक एक्चुअली में लेडीज लोग का उस जमाने के अंदर में स्नान करने का जगह, चान करने का जगह। अभी हम लोग एक साथ में चलेगा और जो बुजुर्ग आदमी जिसके पैर में तकलीफ हो वो लोग इधर ही बैठेंगे, हम सबको दिखा के इधर ही लेके দেখে গিয়ে আমি আজ যাচ্ছি। হ্যাঁ তুই গিয়ে দেখে তোর যদি ইচ্ছা আমাদের সঙ্গে যাস, আমি এখানটাই রয়েছি। যা তুই দেখ। কুণ্ড, এইখানকার জলটা যে কোথা থেকে আসে কেউ জানে না। এখানকে তখনকার দিনে রানীরা এখানে চান করত। অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে এখানে নামতে হয়, সেই জন্য আমি অতটা নামতে পারিনি। আমি ওপর থেকে যতটা সম্ভব দৃশ্যটা নিয়ে বোঝাবার চেষ্টা করছি। আমাদের অনেকে
নিচে নেড়েছেন। এই কুণ্ডটার মুখটা নাকি গরুর মতো, তাই এর নাম হচ্ছে গোমুখ কুণ্ড। কাজ করছে, এটা দেখতে পাচ্ছি দোকানের মধ্যে কাজ করছে, পঞ্চদীর কাজ। এটা নতুন ছিপ ভরা হলো আজকে। দেখা যাক, উদয়পুর থেকে ভরলাম। 750 টাকা। এটা কি নাম জানো কোম্পানিটার? সানডিস্ক। সানডিস্কে চিপ, কেমন চিপ হবে কে জানে। 750 দাম পড়েছে। উদয়পুরের একটি দোকান থেকে এই চিপটি নেওয়া গেল। 2011। আমরা উঠেছি উদয়পুর শহরের সাহেলি রোডের হোটেল সাহেলিতে। হোটেল সাহেলি হলো একটি বিশাল এল আকৃতির হোটেল, প্রাসাদোপম হোটেল। এর এল আকৃতির ছোট অ্যাঙ্গেল হলো এইটা। আর আমরা যেখানে রয়েছি, যেটার স্ন্যাপ একটু বাদে উঠবে, সেটা বড় আকৃতির, এর বড় হ্যান্ডটা। মধ্যখানের অংশটি একটি বিশাল লন। আমরা উদিত সূর্যের সামনে সেই লনটির ছবি নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি নিচে অবস্থানরত গাড়ি টাড়ি ইত্যাদি। দূরে আমাদের বাসটি বাইরে রাখা আছে। এই সেই সাহেলি হোটেল থেকে সামনের দৃশ্য তোলার চেষ্টা করছি। সাহেলি হোটেলের কিছু অংশ আমরা দেখাবার চেষ্টা করছি এখানে। মুশকিল হয়েছে কি, আমাদের ম্যানেজার সাহেবের শরীর খুব খারাপ, তাঁর জ্বর আসছে, গায়ে কিছু প্রয়াস বেরিয়েছে। আমরাও একটু বিপদে পড়েছি, কি হবে জানি না আগামী দিনগুলো। যেগুলো পাচ্ছি এই আমাদের থাকার ঘর, একটি বিশাল ঘর, 18 নম্বর ঘর, দোতলায় অবস্থিত। সেই ঘরের কিয়দংশের ফটো আমরা নেওয়ার চেষ্টা করছি। এই আমাদের শোয়ার খাট লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, সকাল 7টা। এই জিনিসপত্র আমাদের সুন্দর সুন্দর মিনিয়েচার পিকচার্সে ঘরটি সজ্জিত রয়েছে। সেই সব সজ্জিত ঘরের মধ্যে আমরা রয়েছি। আজকেই আমাদের এখানে শেষ দিন। আজ আমাদের কিছু ঘোরবার ব্যবস্থা আছে, কোথায় কিরম ঘোরা হবে তার ফটো আমি পরে নেব। আমার হোটেলের ঘরের থেকে বেরিয়ে প্রিয় চ্যাটার্জিটাকে দেখতে পেলাম। না না, তার ছবি নিলাম। বিভিন্ন করিডোরের অংশগুলো ঘোরবার চেষ্টা করছি। এইখানে কিছু অংশ ঘুরতে ঘুরতে আমরা চলেছি হোটেলটার পুরো একটা পূর্ণ দৃশ্য নেওয়ার জন্য। সেই টুকতে আমরা এগিয়ে চলেছি করিডোরের মধ্যে দিয়ে দ্রুত পদে। এটা কিন্তু এর লম্বা অংশটি। এই আমাদের খাবার ঘর, ডাইনিং হল বোধহয় এখন ফাঁকাই থাকবে। সেই ডাইনিং হলে কিছু দৃশ্যাদি আমরা তোলবার চেষ্টা করব। এই হলো সিঁড়ি, যেটা দিয়ে একতলায় নেমে যাওয়া যায়। তার সামনে সুন্দর একটি মিনিয়েচার পিকচার রাজপুত চিত্র করা, যতটা পারলাম তুললাম। এই হলো ডাইনিং হল, দোতলার, এখন ফাঁকা। ডাইনিং হলটি বৃহৎ, কিন্তু সিটের সংখ্যা, টেবিল সংখ্যা হলো 2টি পংক্তিতে। বেশ সুন্দর ডাইনিং হলটি। ডাইনিং হলে এখন ফাঁকা, সকালবেলা ব্রেকফাস্ট এখনো রেডি হয়নি। কিছু অংশ আমরা তোলার চেষ্টা করে আমরা এগিয়ে চলেছি। এবার যাবো আমরা বারান্দার দিকে। একটি বৃহৎ লম্বা রকের মতন রয়েছে, যার চারপাশে ঘর, দুপাশেই ঘর রয়েছে। এই দিকেই আমরা রয়েছি। আমাদের যে বাইরের অংশ, যে বারান্দাটি রয়েছে, সেই বারান্দা অংশে আমরা এগিয়ে চলেছি। এই বারান্দা থেকে সামনের লনটি সম্পূর্ণ দৃশ্যমান হয়। সেই দৃশ্যমান লনটিকে আমরা ধরবার চেষ্টা করব। হয়তো এই বারান্দায় কোনো সহযাত্রীকেও পেয়ে যাবো আমরা। না, এই মুহূর্তে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই সেই বারান্দার বিস্তৃত অংশটি, নিচে সেই লনটি, এবং এই দিক দিয়ে বারান্দার অন্য অংশ। একটি গেট এইখানে, এবং মেন গেট যেটি, সেটি হলো নিচে ফাঁকা চেয়ারগুলো লনে পড়ে রয়েছে। উপবেশনকারী কেউ এখন এসে হাজির হয়নি। প্রতীক্ষারত কিছু গাড়ি, এগুলো গাড়িগুলো আমাদের নয়। এবং যেহেতু রাজপুতানা, সেহেতু কিছু রাজপুত চিত্রকলার নিদর্শনও রাখা রয়েছে। একটু সুন্দর ঘোড়ার গাড়ি, প্রাচীন আমলে ঘোড়ার গাড়ি, এটি রাখা হয়েছে। এটা দর্শনীয় হিসাবে দেয়ালে গা সুন্দর সুন্দর রাজপুত চিত্রকলা, যেগুলোকে আমরা ধরার চেষ্টা করছি।
আরেকটি চিত্রকলা এখানে রয়েছে, দৃশ্যমান করছি আমরা। এই হলো আমাদের হোটেল সাহেলি রোড, উদয়পুর সিটি। সাহেলি হোটেল, সাহেলি রোড, উদয়পুর, তার রিসেপশনের কিছু দৃশ্য আমরা তোলবার চেষ্টা করছি। এই সেই সাহেলি হোটেলের রিসেপশন রুম, সুদৃশ্য রাজপুত মিনিয়েচার দিয়ে নন্দিত, অপূর্ব সেই রিসেপশন রুম। সেখানে একটি সুন্দর ফুলপাত্র রাখা থাকে ফর রিসেপ্টিং অফ গেস্ট। এই সেই ফুলের পাত্রটি, ফুলের পাপড়িতে ভরা একটি শ্বেত পাথরের পাত্র, তার মধ্যে জল রয়েছে। রিসেপশনে বসে রয়েছে রিসেপশন ডেস্ক ক্লার্ক, তিনি ব্যস্ত, তার সঙ্গে এই মুহূর্তে কোনো কথাবার্তা বলা সম্ভব নয়। রিসেপশন এবং রিসেপশনের সামনে করিডোর, সিঁড়ির দিকে এগিয়ে গেছে সেই করিডোর, সেখান দিয়ে ব্যস্ত আগত অতিথিরা হাঁটাচলা করছেন। সুন্দর সেই রিসেপশনের ছবি আমরা তুললাম। আমরা এগিয়ে চলেছি সামনে যে লনটা সকালবেলায় তোলা হয়েছিল ছবি, তার কিছু অংশের দৃশ্যে। সেখানে এখন দেখতে পাচ্ছি সমস্ত আগত এখানকার গেস্টরা অপেক্ষা করছেন। সুন্দর এখানকার পরিবেশ, স্নিগ্ধ আবহাওয়া, সকালবেলা, বিজয়া দশমী 2011। সেখান থেকে পুরো বাড়িটি দৃশ্য তোলার চেষ্টা করছি। এই শুরু হচ্ছে সাহেলি হোটেলের অবস্থানগত চেহারা, এল উইংয়ের লম্বা উইংটা, এবং ওই ধারে আরেকটি লন রয়েছে, যে লনটি এখানে দৃশ্যমান হলো। তার পাশে আরেকটি অংশ ওই ধারটায় চলে গেছে, অর্থাৎ এখানে রয়েছে দুটি লন এবং ওই বিল্ডিং, ওই 500তম বিল্ডিংটি নিয়ে হোটেল সাহেলি উদয়পুর সিটি, সাহেলি मोती मगरी उदयपुरी। एटी বোধ হয় नक्कीले ना अंदर नहीं, बाहर ना ऊपर जाएगा ना, नहीं हम नहीं जाएगा। আমরা গেটের ওদিকে আমরা যাব না। মোতি মাগরির সামনে নাক্কি লেক, এই সেই নাক্কি লেক। আমরা আরেকটু ভালো ফটো তোলার চেষ্টা করব। ওই দিক থেকে না। মোতি মাগরি হলো কিছুই নয়, একটা সুন্দর সুদৃশ্য গার্ডেন। যে গার্ডেনটা তৈরি হয়েছিল মহারানা প্রতাপের স্মারক হিসাবে, এখানে বাসুদ্ধ ওঠা যায়, সেখানে আমরা উঠছি না। আমরা নাক্কি লেকের সামনে কিছু অংশের ফটো নেওয়ার চেষ্টা করছি। কিছু অপেক্ষমান গাড়ি ঘোড়া, কিছু খেলাধুলোর বাচ্চাদের সামগ্রী। এটার নাম হলো ফতেহ সাগর মার্গ, এটি হলো ফতেহ সাগর লেক। এটা নাক্কি লেক নয়। ফতেহ সাগর লেকের কিছু দৃশ্য আমরা তোলবার চেষ্টা করছি। দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়া একটি মন্দিরের মতন কিছু, জানি না সেটি কি জিনিস। যেরকম পাচ্ছি আমরা তোলার চেষ্টা করছি। এই সেই মন্দিরের মতন বা মসজিদও হতে পারে একটি। সেইখান থেকে আমরা ফিরে আসছি ফতেহ সাগরের জলে। সুন্দর সুদৃশ্য দৃশ্যাবলী, এই সেই দৃশ্যাবলী চারপাশে ফতেহ সাগর লেকের। 4-5টা আমরা তোলার চেষ্টা করছি ধীরে 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 ধীরে। কিছু কিছু বোট টোট ভাসছে এইখানে বোটিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। সেই বোটিং আমরা অবশ্য অ্যাভেল করতে পারছি না, যেহেতু বাস গেছে সামনে মোতি মাগরি একটি গার্ডেনের ভিতরে। সেখান থেকে এক্ষুনি চলে আসবে বাস। জানি না বোটিং করতে কতক্ষণ সময় লাগবে, তাই আমাদের বোটিং আজকে হচ্ছে না। ফতেহ সাগর লেকের দৃশ্য, এবং সেই ফতেহ সাগর লেকের সামনে থেকে মোতি মাগরির কিছু অংশ দাঁড়িয়ে রয়েছে একটি অপেক্ষমান ঘোড়ার গাড়ি। ভারী সুন্দর লাগছে দৃশ্যগুলি। সকালবেলা বিভিন্ন রকমের লোকজন, টুরিস্ট, সাহেলিওকে বাড়ি, এটা বাড়ি নয়। আমাদের ভাষায় বাড়ি মানে বাসস্থান, এখানে বাড়ি মানে বাগান। মহারানা উদয় সিংহের পৌত্রী শকুন্তলা সিং, তার আবদার মতন তার বাবা সংগ্রাম সিংহ দ্য সেকেন্ড এই বাগান বানিয়েছিলেন 17 দশকের শেষ দিকে। সেখানে তার বান্ধবীদের সঙ্গে রাজকুমারী আসতেন ফোয়ারা ভর্তি বাগানে। সে বাগানে আমরা ঢুকছি, এই আমাদের টিকিট কাউন্টার। প্রবেশ করছি আমরা সাহেলিওকে বাড়ি। না, সাহেলিওকে বাড়ি, এটি একটি বাগান, সুরম্য উদ্যান, ফোয়ারায় ভরপুর। তৈরি করেছিলেন মহারাজা সংগ্রাম সিং দ্য সেকেন্ড 17 শতকের শেষের দিকে।
আমরা যা যা পাবো, যে যে ফোয়ারা পাবো, আমরা এর মধ্যে চিত্রবদ্ধ করতে চলেছি। এই সে সুরম্য উদ্যান, আমরা ঢুকে চলেছি। খুবই সুন্দর লাগছে, চারপাশে ফোয়ারা ভর্তি। এই ফোয়ারার জল এসছে কাছাকাছি ফতেসাগর লেক থেকে। তৎকালীন যে কায়দা করা তামার পাইপের প্রেশারের যে সিস্টেম ছিল, এয়ার ওয়াটার প্রেশারের সেই সিস্টেম অনুযায়ী এই বাগানটি তৈরি হয়েছিল। এখন অবশ্য চলে বৈদ্যুতিক পদ্ধতিতে এই সমস্ত ফোয়ারাগুলি। পথের ধারে 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 ফোয়ারা যখন চলে তখন মনে হয় যেন বৃষ্টি ধারায় স্নাত হতে হতে আমরা চলেছি। এই সেই সাহেলিওকে বাড়ির যেখানে শৈলী সমেত রাজার কন্যা স্নান করতেন, সেই সপ্তদশ শতকে মহারানা শকুন্তলা সিং, সেই মহারাজ কুমারী শকুন্তলা সিংয়ের স্নান ক্ষেত্র। এখানে বহু ফিল্ম উঠেছে, হিন্দি ফিল্ম। এই সেই অপূর্ব সুন্দর সাহেলিওকে বাড়ির সেই সুরম্য ফোয়ারাশোভিত উদ্যান। চারপাশে যে গাছগুলি সেগুলি অনেক দিনের পুরানো, এবং এই উদ্যানটি যেহেতু সপ্তদশ শতকের শেষে তৈরি, সুতরাং এটি 275 বছরেরও বেশি প্রাচীন উদ্যান। তৎকালীন কোনো গাছ বৃক্ষ হয়তো এখন আর নেই, কিন্তু ছানাপোনাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর জলের ধারে জলটুঙ্গি ঘরগুলি। আরেকটি জলটুঙ্গি ঘর এই ধারে, অতীব সুন্দর তার দৃশ্য। মধ্যখানে দেখা যাচ্ছে সেই সুন্দর জলটুঙ্গি ঘর, যেখানে সখী সমেত স্নান করতেন। তার একটি যেন সুরম্য মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে সংস্কৃতিতে। এটি একটি মূর্তি মাত্র। আসল রাজকুমারী বোধ তার থেকেও সুন্দরী ছিলেন, রাজকুমারী বলে কথা। সাহেলিওকে বাড়ির আমরা কিছু দৃশ্যাদি নোট করলাম। উদয়পুর শহরের একটি ভ্যালুয়েবল দৃশ্যর জায়গা এই সাহেলিওকে বাড়ি। চারধারে 4টি জলটুঙ্গি ঘর এবং চার কোণে 4টি জলটুঙ্গি ঘর সমেত সুন্দর একটি উদ্যান শোভিত, পুষ্করিণী শোভিত উদ্যান। পুষ্করিণী শোভিত উদ্যান। আমরা এখন উদয়পুর থেকে মাউন্ট আবুর পথে। সামনে আবু পাহাড়ের কিছু চূড়া টুড়া দেখা যাচ্ছে, আরাবল্লী বিভিন্ন চূড়া। আমরা অপেক্ষা করছি রাস্তার ধারে একটি রোড সাইড ধাবায়। সেই ধাবায় বোধহয় চা খাওয়া হবে। এখনো ম্যানেজার সাহেবকে দেখতে পাচ্ছি না, তার ইনস্ট্রাকশন মতন কাজ হবে। কিছু কিছু দোকানপাট পাশের জানলা থেকে বাদিকে আমাদের ঘাটের উপত্যকা। যতটা পাচ্ছি মাউন্ট আবু। আমরা ঢুকেছি হোটেল শেরাটন। এই সেই শেরাটন হোটেল, সবে ঢুকেছি। আমরা নিচে রিসেপশনে অপেক্ষা করছি। একটু বাদে ঘর বাঁটা, অর্থাৎ ঘরের নাম্বার দেওয়া শুরু হবে, কে কোথায় থাকবেন। এই সেই শেরাটন হোটেল মাউন্ট আবু। এই সেই মাউন্ট আবু। পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ম্যানেজার কাম সংস্থার মালিক শ্রী জয়ন্ত ঘোষ। ব্যস্ত এখন, তিনি এখন ঘরের ব্যবস্থা করছেন। আমরা বিভিন্ন দৃশ্যাদি তুলছি। আমাদের ছোট্ট ভাষায় থাকতে দিয়েছে সুন্দর একটি বড়সড় ঘর। সেই ঘরটার দৃশ্যাদি তোলবার আমরা চেষ্টা করছি। লণ্ডভণ্ড সমস্ত জিনিসপত্র যেরকম হয় টুরিস্টের ঘর, সেই ঘরের বিভিন্ন অংশের আমরা ছবি তুলছি। এই সেই ঘরটি, ঢোকবার দরজা, সাদা দেওয়াল এবং কারুকার্য খচিত একটি সুরম্য খাট, তারই সঙ্গে বেডসাইড দুখানি টেবিল, এই ধারে একটি এবং ডান দিকে একটি, এবং একটি সুন্দর, অতীব সুন্দর ফটোগ্রাফ দিয়ে আমরা উঠেছি যে শেরাটন হোটেলে। তার জানলা থেকে তোলা কিছু দৃশ্যাদি, কাছাকাছি জানলা থেকে যেটুকু যা পাওয়া যায়। আমাদের হোটেলটার পাশে একটি ছোট্ট মন্দির, মন্দিরটিকে আমরা ধরবার চেষ্টা করছি। এই সেই মন্দিরের চূড়ো, জানি না কিসের মন্দির এটি, একটি মন্দির, এবং তার বিরাট চত্বর, হোমকুণ্ড, ঘণ্টা স্ট্যান্ড। এই সেই ঘণ্টা স্ট্যান্ড চলে গেল। বিকালবেলা প্রায় 5টা বাজে স্টার্ট করেছি আমরা চলেছি হোটেল শেরাটন, অর্থাৎ আমাদের এখানকার মাউন্ট আবু লোকাল আস্তানা থেকে।
সানসেট পয়েন্টের দিকে। চারপাশে দুপাশে দেখতে পাচ্ছি পাহাড়ি পথের অপূর্ব দৃশ্য। বাস থেকে তোলা হচ্ছে ছবিটা। দেখতে পাচ্ছি বাসের সেই প্রতিষ্ঠিত ঠাকুরকে বাসের বনেতে, আর তার চারপাশ দিয়ে পাহাড়ি পথ দিয়ে সুন্দর করেছে। যেটুকু বলছে তার মধ্যে আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদের নাচ প্র্যাকটিস করা, ছোট ছোট ছেলেমেয়েরা নাচ প্র্যাকটিস করে চলেছে। সুন্দর একটি দৃশ্য। এটি একটি বাই প্রোডাক্ট তৈরি হলো, অর্থাৎ রাজপুতানার বিভিন্ন দৃশ্যাদির মধ্যে এর একটি দৃশ্যাদি হিসাবে গণ্যিত হলো। এই সেই দৃশ্য আমরা দেখছি নৃত্যরত বাচ্চাদের, তারা দৌড়াদৌড়ি করে করে নাচ প্র্যাকটিস করে চলেছে নিজেদের মধ্যে। এই সেই সুবিস্তীর্ণ মন্দির চত্বর, মধ্যখানে তার হোমকুণ্ড, এই তার মন্দির। মন্দিরের ওপরে ছাদটা দৃশ্যমান হচ্ছে এবং নৃত্যরত কিছু ছোট ছোট ছেলে মেয়ে। ছবি রেকর্ডিং হচ্ছে অল্প স্বল্প, যতটা রেকর্ডিং করে নেওয়া যায়। বাসের ভেতরকার দৃশ্য পিছন দিক দিয়ে তোলা, যতটা পারে।